রিভ্যালুয়েশনে পরিমাপের সীমা অতিক্রম করার পর জিনু ই র্যাঙ্কের ছদ্মবেশেই একটি মাইনিং টিমে যোগ দিয়েছে। তবে বস চেম্বারের কাছে চাহিইনের মুখোমুখি হয়েই কি তার সব সিক্রেট ফাঁস হয়ে যাবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 5 আর ওভারঅল এপিসোড 17। আর যদি এখনো আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই এপিসোড, যার নাম দিস ইজ হোয়াট উই ট্রেন্ড টু ডু। গত পর্বটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে এই পর্বটি শুরু হয়, যেখানে চাহিইন জিনুর উত্তরের অপেক্ষায় আছে আর জিনু ভাবছে যে বসের কাছে যাওয়ার চেষ্টা করা তার একটি বোকামি ছিল। যার পর সে হেইনকে বলে যে সে পথ হারিয়েই এখানে এসে পড়েছে। হেইন তখন জিজ্ঞেস করে যে সে মাইনিং টিমের সাথে আছে কিনা এবং দ্রুত সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই জায়গাতেই ডানজানের বস বাস করে। যার পর জিনু ভাবতে থাকে যে চাহিইন সম্পর্কে যে গুজবগুলো সে শুনেছিল তা সবগুলোই সত্যি বলেই মনে হচ্ছে, কারণ চাহিইন কথা বলার আগে জিনু টেরই পায়নি যে সে তার পেছনেই ছিল। আর ইতিমধ্যেই জিনু তার ড্যাগারটি ইনভেন্টরিতে রেখে দিয়েছে এবং জিনুর হাত হঠাৎ করেই খালি দেখে হেইন ভাবে যে সে কিছু একটা ভুল দেখেছিল কিনা, কারণ সে নিশ্চিত সে মাত্রই জিনুর হাতে কোনো অস্ত্র দেখেছিল। এরপর জিনু যখন ক্ষমা চায়, হেইন তাকে সতর্ক করে দিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ যদি ডানজান বস জেগে ওঠে তবে সে ডানজানে থাকা সকল মাইনারকেই মেরে ফেলবে। আর যখন জিনু চলে যাচ্ছিল, চাহিইন জিনুর গায়ের গন্ধ পায় এবং সাথে সাথেই তাতে আকৃষ্ট হয়ে পড়ে। সে জিনুকে থামতে বলে আর তারপর তার গায়ের গন্ধ শুকতে শুরু করে, যা জিনুকে একই সাথে অবাক এবং বিভ্রান্ত করে। এটি বুঝতে পেরে যে জিনুর গায়ে কোনো বাজে গন্ধ নেই, হেইন তাকে জিজ্ঞেস করে যে সে সত্যিই একজন হান্টার কিনা। কিন্তু যখন তার আইডি কার্ডে সে ই র্যাঙ্ক লেখা দেখে, হেইন তার গলা পরিষ্কার করে বলে, এটা গুরুত্বপূর্ণ নয়, তুমি সাবধানে ফিরে যাও, এই ডানজন বেশ বড়, হারিয়ে যেও না। আর জিনু যখন চলে যায়, হেইন ভাবে হয়তো জিনুর লো র্যাঙ্ক হওয়ার কারণেই তার শরীর থেকে কোনো বাজে গন্ধ আসেনি, বরং তার গন্ধ বেশ ভালোই ছিল। তারপর জিনু বাকি মাইনিং দলের সাথে যোগ দেয় এবং তার চাহিইনের সাথে দেখা হয়েছে শুনে চিফ বলেন যে জিনু খুবই ভাগ্যবান, কারণ বাকিরা তো শুধু দূর থেকে চাহিইনকে দেখতে পারে, কিন্তু জিনু তার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছে। এরপর মাইনিং চিফ আরো বলেন যে হেইন প্রতিদিনই বিশ্রামের সময় ডানজনে টহল দেয়, যাতে ডানজন বস মাইনারদের কোনো ক্ষতি করতে না পারে, এবং যদিও সে বয়সে তরুণী, সে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে। যা শোনার পর জিনু বুঝতে পারে যে হেইন কেন বসরুমের আশেপাশেই ছিল। এরপর একজন মাইনার জিনুকে বলে যে চাহিইন হান্টারদের শরীর থেকে নির্গত এক বিশেষ ধরনের গন্ধ টের পায়, যা সে অত্যন্ত ঘৃণা করে। জিনু যখন এটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সে মাইনার বলে যে এটা তার অদ্ভুত একটি কন্ডিশন বা বৈশিষ্ট্য বলা যায়, এবং জিনুকে জিজ্ঞেস করে যে সে কি লক্ষ্য করেছে যে হেইন সবসময় রুমাল দিয়ে তার নাক ঢেকে রাখে, যা জিনুকে তার প্রতি করা চাহিইনের ব্যবহার সম্পর্কে ভাবায়, এবং সে এও বুঝতে পারে যে হয়তো তার শরীর থেকে সাধারণ হান্টারদের মতো গন্ধ বের হয় না। আর তখন তার রেড গেটের বারুকার কথাও মনে পড়ে যায়, যে বলেছিল যে আইসলেয়াররা তাদের মাথায় কিছু কণ্ঠ শুনতে পায় যা তাদের মানুষকে হত্যা করতে বলে, কিন্তু জিনুকে দেখলে তারা এমন কোনো উস্কানি পায় না। এতে জিনু ভাবে যে এটা তার সিস্টেমের প্লেয়ার হওয়ার কারণেও হতে পারে, কিন্তু একই সঙ্গে সে ভাবতে থাকে যে প্লেয়ার জিনিসটা আসলে কি। গেটের বাইরে মাইনিং দলের সবাই জিনুর প্রতি খুব খুশি, কারণ তার প্রচেষ্টার ফলেই তারা কালেকশন দলের চেয়েও অনেক দ্রুত কাজ শেষ করেছে। এবং এক মাইনার তো মজা করে বলে যে সে একাধিকবার ভেবেছিল যে জিনু হয়তো কোনো এক্সকেভেটর লুকিয়ে রেখেছে। মাইনিং চিফ জিনুকে বলেন তিনি অনেকদিন ধরেই এই কাজ করছেন, কিন্তু জিনুর মতো কাউকে তিনি আগে কখনো দেখেননি। যার পর তিনি জিজ্ঞেস করেন জিনু কি তার জন্য কাজ করতে আগ্রহী কিনা, আর এও সে নিশ্চিত করবে যে জিনু যেন ভালো পারিশ্রমিক পায়। জিনু এতে হেসে বলে যে এই প্রস্তাবের জন্য সে কৃতজ্ঞ, কিন্তু সে এখানে শুধু অবসর সময় কাটাতেই এসেছিল। তখন চিফ তাকে অনুরোধ করেন যে সে কি অন্তত আরো একদিন তাদের সাথে মাইনিং কাজ করবে। আর জিনু যখন এই সম্পর্কে জিজ্ঞেস করে, চিফ ব্যাখ্যা করেন যে পরের দিন গিল্ডের জন্য একটি ডাবল রেড রয়েছে, প্রথমে একটি সি র্যাঙ্ক গেট এবং পরে একটি এ র্যাঙ্ক গেট। আর জিনু ভাবে তার রিভ্যালুয়েশনের ফলাফল পরশুদিন আসবে এবং সে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ উপার্জন করে ফেলেছে। কিন্তু তারপরেই সে খেয়াল করে চিফ মাত্র বললেন যে হান্টার্স গিল্ড একদিনে 2টি ডানজন রেড করবে। আর সে যখন এই সম্পর্কে জানতে চায়, তখন তাকে জানানো হয় যে এই রেডটি সেকেন্ডারি স্ট্রাইক টিম পরিচালনা করবে। জিনু আরো জানতে চাইলে চিফ ব্যাখ্যা করেন যে এটি হান্টার্স গিল্ডের প্রকৃত শক্তি, কারণ তারা একটি এ র্যাঙ্ক গেট দখল করার জন্য 2টি বিশেষ দল ব্যবহার করতে পারে। তারপর যখন জিনু জিজ্ঞেস করে সে কোথায় গিয়ে তাদের সাথে যোগ দেবে, চিফ অত্যন্ত খুশি হন এবং বলেন সে নিশ্চিত করবে যে জিনু ডাবল পারিশ্রমিক পায়। যদিও জিনু তা নিতে আপত্তি জানায়, চিফ জোর দিয়ে বলেন যে জিনু যদি তা না নেয় তাহলে সে নিজেকে অপরাধী মনে করবে। তারপর আমরা চাহিইনকে তার অ্যাপার্টমেন্টে দেখি, যেখানে সে তার গিল্ডে কল করেছে এবং মাইনিং দলের একজন সদস্য সাংজিনু সম্পর্কে তথ্য জানতে চাইছে। অপর প্রান্তে থাকা এজেন্ট জিজ্ঞেস করেন যে চাহিইন কি হান্টার সাংয়ের সম্পর্কে জানতে চাইছে, যা শুনে হেইন অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে সে জিনু সম্পর্কে জানে কিনা। এজেন্ট তখন জানান যে চয়জং ইন এই একই তথ্য চেয়েছিল, যা
যা শুনে হেইন আরো বেশি অবাক হয়। এরপর এজেন্ট বলেন জিনুর তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং অ্যাসোসিয়েশন এই ফাইলটি লক করে রেখেছে, আর এমনটা আগে কখনো হয়নি, বিশেষ করে একজন লো র্যাঙ্ক হান্টারের ক্ষেত্রে। এইসব শুনে হেইন হতাশ হয়ে বিছানায় লুটিয়ে পড়ে এবং ডানজনের ভিতরে জিনুর সাথে তার সাক্ষাতের কথা ভাবতে থাকে, আর তার সাথে হান্টার্স গিল্ডের মাস্টারের জিনু সম্পর্কে জানতে চাওয়া আর এখন অ্যাসোসিয়েশন হইতে জড়িত আছে, যার অর্থ সে বুঝতে পারে যে কিছু একটা হয়তো ঘটছে। আর সবশেষে সে ভাবে যে সে এত হান্টারের সাথে দেখা করেছে, কিন্তু জিনুই প্রথম যার শরীরের গন্ধ এত ভালো ছিল। তারপর যখন জিনু মাইনিং দলের সাথে দেখা করে, সে তার পুরনো দলের কথা কল্পনা করতে থাকে, আর প্রথমে সে বিস্মিত হলেও পরে হেসে ভাবতে থাকে যে এই অনুভূতিটা সে প্রায় ভুলেই গিয়েছিল। যখন মাইনিং দল দিনের প্রথম কাজটি শেষ করে, সবাই জিনুর প্রশংসা করতে থাকে, কারণ তার প্রচেষ্টার ফলেই তারা এই র্যাঙ্ক ডানজনের আগে দীর্ঘ একটি বিশ্রাম নিতে পারবে। এমনকি কালেকশন দলও অবাক হয়ে যায়। মাইনিং চিফ আবারও জিনুকে তার দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন, আর এবার 5 গুণ বেশি পারিশ্রমিক অফার করেন, কিন্তু জিনু বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে দেয়। ঠিক তখনই এ র্যাঙ্ক হান্টার সন কিহুন তাদের কাছে এসে জানায় যে মাইনিং দলের থেকে কাউকে ব্যাগ বহনের জন্য লাগবে, কারণ তাদের যে ব্যাগ বহন করতো সে আজ আসেনি। মাইনিং দল প্রস্তাব দেয় যে কালেকশন দল থেকে কাউকে নেওয়া হোক, কারণ তারা শারীরিকভাবে বেশি শক্তিশালী এবং ভারী জিনিস বহনে পারদর্শী। কিন্তু কিহুন জানায় যে কালেকশন টিমেও আজ লোক কম আছে, যার পর কিহুন ঘোষণা দেয় যে যারা তাদের দলে যোগ দিবে তাদের জন্য হ্যাজার্ড পে বা বিশেষ ঝুঁকির ভাতা রয়েছে। তবে মাইনিং টিমের কেউই এতে আগ্রহ দেখায় না, আর চিফ কিহুনকে বলেন যে লো র্যাঙ্ক হান্টাররা এ র্যাঙ্ক ডানজনে যন্ত্রপাতি বহন করতে পারবে না, আর এটা টাকা দিয়ে সমাধান করার মতো ব্যাপার নয়। তখন কিহুন হতাশ হয়ে জিজ্ঞেস করে যে কেউই কি আসবে না, আর ঠিক তখনই জিনু হাত তুলে জানায় যে সে যাবে। আর এটা শুনে বাকি মাইনাররা কিছুক্ষণ বসে থাকলেও তারা আতঙ্কিত হয়ে জিনুকে থামানোর চেষ্টা করে, আর বলে যে এ র্যাঙ্ক ডানজন ভয়ঙ্কর শক্তিশালী দানবে ভরা থাকবে, আর এই টাকার জন্য জীবনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কিন্তু জিনু উত্তর দেয়, আমি যতটা দেখতে তার চেয়ে অনেক বেশি সাহসী। আর চিফ তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা সাহসের ব্যাপার নয়। আর অন্য মাইনারটি কিহুনকে জানায় যে জিনু মাত্র গতকালই এখানে যোগ দিয়েছে এবং সে এখনো সবকিছু পুরোপুরি বুঝে না। কিহুন তখন জিনুর র্যাঙ্ক জানতে চায়, আর ই র্যাঙ্ক শোনার পর সে বলে ঠিক আছে, ও আমাদের কাজ চালিয়ে নিতে পারবে। এরপর কিহুন নিজের পরিচয় দিয়ে জিনুকে জানায় যে সেই স্ট্রাইক টিমের লিডার। গেটে প্রবেশের ঠিক আগেই জিনু মন্তব্য করে যে গতকালের গেট বড় ছিল, কিন্তু এই গেটটি আরো বিশাল বলেই মনে হচ্ছে। আর কিহুন যার জবাব দেয় যে এটার ম্যাজিক পাওয়ার তুলনামূলকভাবে কম, যার পর সে জিনুকে আশ্বস্ত করে যে ভয় পাওয়ার কিছুই নেই। যদি এটা সত্যিই অনেক বিপজ্জনক হতো তাহলে গিল্ড কখনোই আমাদের মতো সেকেন্ডারি স্ট্রাইক টিমকে এখানে পাঠাতো না। তখন জিনু লক্ষ্য করে যে দলে 6 জন এ র্যাঙ্ক এবং 3 জন বি র্যাঙ্ক রয়েছে, যা দেখে সে ভাবে এখানে কোনো এস র্যাঙ্ক হান্টার না থাকলেও অন্য কোনো গিল্ডের সেকেন্ডারি টিমে এত শক্তিশালী সদস্য থাকার প্রশ্নই আসে না। তারা যখন গেটের ভিতরে প্রবেশ করে, জিনু অনুভব করে যে এই গেটের ম্যাজিক পাওয়ার গতকালের চেয়ে কম, কিন্তু অদ্ভুতভাবেই সে ঠিক সেই একই খারাপ অনুভূতি পাচ্ছে যা সে রেড গেটে পেয়েছিল। কিন্তু পরে সে ভাবে যে সম্ভবত এটা তার কল্পনা। যারপর হানসেমি একজন এ র্যাঙ্ক হিলার জিনবুকে বলে যে চিন্তার কিছুই নেই, কারণ এখানে কিহুন সহ বাকি সব হান্টাররাও শক্তিশালী। যতক্ষণ তুমি এদিক ওদিক না দৌড়াও ততক্ষণ কোনো ম্যাজিক বিস্ট তোমাকে আক্রমণ করবে না। জিনু মৃদু হাসি দিয়ে বলে, জানতে পেরে ভালো লাগলো, কেউ এই লোকটাকে একটা অস্কার দাও। যাই হোক, এদিকে কিহুন একটু নার্ভাস বোধ করে, কারণ গিল্ডে যোগ দেওয়ার পর এটি তার লিডার হিসেবে প্রথম রেড, আর সে যদি সফল হয় তাহলে সে অফিসিয়াল ভাবে ক্যাপ্টেন হয়ে যাবে। সে নিজেকে উৎসাহ দিয়ে ভাবে, আমি গিল্ড মাস্টার চয় বা ভাইস মাস্টার চাহেইনের মতো শক্তিশালী নই, কিন্তু আমি এখনো একজন টপ লেভেলের এ র্যাঙ্ক হান্টার, আমি এটা অবশ্যই পারবো। যারপর হঠাৎ করেই দলটি কিছু একটা অনুভব করে এবং কোনো অর্ডার ছাড়াই সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। যারপর কিছু লাল চোখ তাদের দিকে এগোতে দেখা যায়, আর যখন কিহুন ভাবছিল যে এরা কারা, ডানজন জ্যাকেলের একটি দল তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু স্ট্রাইক স্কোয়াড খুব সহজেই তাদের পরাস্ত করে। তারপর যখন স্ট্রাইক স্কোয়াড এই নিয়ে চিন্তা করছিল যে ডানজন জ্যাকেল এই ডানজনে কি করে এলো, জিনু হানসেমিকে জিজ্ঞেস করে যে এই ডানজনে জ্যাকেল থাকাটা কি অস্বাভাবিক, যার জবাবে হানসেমি বলে ডানজন জ্যাকেল সি র্যাঙ্ক ম্যাজিক বিস্ট এবং তাদের এত শক্তিশালী একটি ডানজনে টিকে থাকার কথা নয়। যারপর জিনু একটি জ্যাকেলের মৃতদেহের কাছে গিয়ে তার গলায় একটি কলার দেখতে পায় এবং বলে যে সম্ভবত এরা কারো পোষা শিকারী প্রাণী হবে। আর কিহুন চিন্তিত হয়ে বলে, তাহলে কেউ ইচ্ছে করে এদের এখানে ছেড়ে দিয়েছে যাতে ওরা আমাদের শিকারী কুকুরের মতো ট্র্যাক করতে পারে। তারপরে হঠাৎ কারো আসার শব্দ শোনা যায়, আর দেখা যায় যে ডানজনের ভেতর থেকে বিশাল দেহি হাইয়র্কদের একটি দল তাদের সামনে এসে দাঁড়িয়েছে। যারপর জিনু বুঝতে পারে যে এটাই সেই খারাপ অনুভূতির কারণ ছিল, আর হাইয়র্ক সাধারণ ডানজনের প্রাণী নয়, তাই তাদের এখানে দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর একটি হাইয়র্ক কিহুনের দিকে একটি বিশাল বর্ষা ছুঁড়ে মারে, যা কিহুন তার ঢাল দিয়ে আটকাতে পারলেও সেই আঘাতের জোরে ঢালটি ফেটে যায়। ট্যাঙ্ক তার টন্ট স্কিল ব্যবহার করে, কিন্তু হাইয়র্কদের ওপর তার কোনো প্রভাবই পড়ে না, আর তারা সরাসরি পেছনে থাকা মেজদের দিকে আক্রমণ শুরু করে। একজন মেজ ফায়ার ম্যাজিক দিয়ে আক্রমণ করে, কিন্তু হাইয়র্কের তাতেও কোনো
কোনো ক্ষতি হয় না। তারপর এ র্যাঙ্ক মেজ লি বোরা একটি স্পেল দিয়ে ওর্কটিকে সাময়িকভাবে বাঁধে, কিন্তু সে জানায় যে এটি সে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। আর প্রথম মেজ দুইটি ম্যাজিক বিস্ট সামন করে, কিন্তু সেগুলো তার মানা অনেক পরিমাণে খরচ করতে থাকে। এদিকে একজন ফাইটার টাইপ হান্টার একটি ওর্কের সঙ্গে লড়াই করছিল, কিন্তু হঠাৎ করে অন্য একটি ওর্ক এসে তাকে আক্রমণ করলে সে প্রায় মারা যেতে বসেছিল। আর ঠিক তখনই এ র্যাঙ্ক মেজ জিনা এবং কিহুন মিলে তাকে বাঁচিয়ে দেয়। তারপর কিহুন দলটিকে 3 ভাগে বিভক্ত হতে অর্ডার করে যাতে তারা ঘেরাও না হয়ে যায়, কিন্তু একজন বি র্যাঙ্ক হান্টারকে দুইটি ওর্ক একসাথে আক্রমণ করে এবং তার সামনে থাকা ওর্ক তার একটি হাত পুরো কেটে ফেলে। আর তার দলের অবস্থা দেখে কিহুন আতঙ্কিত হয়ে যায় এবং প্রে করতে থাকে যেন তার টিম টিকে থাকতে পারে। বোরা দ্রুত সামনে এসে আবারও ওর্কটিকে বেঁধে ফেলে, আর হানসেমি সেই হান্টারের পুরো হাত পুনরায় রিজেনারেট করে ফেলে। এর থেকেই বোঝা যায় যে এ র্যাঙ্ক বা তার উপরের হিলাররা কতটা শক্তিশালী। কিন্তু ওর্কটি তখনও জীবিত ছিল এবং সে হানসেমিকে মারতেই যাচ্ছিল। আর ঠিক তখনই জিনু দূর থেকে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে আর সেই হাই ওর্কটিকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, যা অবশ্যই এখানে অ্যানিমেতে দেখানো হবে না। যার ফলে সেমি পুরো অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারে না যে কিভাবে ওর্কটি এত সহজেই মারা গেল। তারপর জিনু তার স্টেলথ স্কিল ব্যবহার করে গোপনে ওর্কদের উপর আঘাত করতে থাকে যাতে স্ট্রাইক স্কোয়াডটি তাদের শেষ করে ফেলতে পারে। আর সে ভাবে, আমি বাইরের একজন হয়ে এখানে হস্তক্ষেপ করতে চাইনি, কিন্তু আমি তো তাদের আমার সামনে মারা যেতে দিতে পারি না। আর তার পরিকল্পনাটিও কাজ করতে থাকে এবং স্কোয়াড একের পর এক হাই ওর্ককে ধ্বংস করতে থাকে। ব্যাটেলটি শেষ হওয়ার পর তারা ভাবতে থাকে যে লড়াইটি শেষের দিকে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, আর এটা একটি অলৌকিক ব্যাপার যে এত শক্তিশালী শত্রুর সামনে এসেও তাদেরকেও মারা গেল না। তখন হানসেমি কিহুনকে জিজ্ঞেস করে, তুমি কি লড়াইয়ের সময় কিছু অদ্ভুত লক্ষ্য করেছো? কিহুন যার জবাব দেয়, আমি যেই ওর্কের সাথে লড়াই করছিলাম হঠাৎ করেই সে ধীর গতিতে নড়াচড়া শুরু করেছিল। যার পর সে জিনাকে জিজ্ঞেস করে যে সে কিছু করেছিল কিনা, আর জিনা উত্তরে বলে, আমি এখানে কিছুই করিনি, আর চাইলেও পারতাম না, কারণ আমি শুধু অ্যাটাক ম্যাজিক এবং অল্প পরিমাণে টেলিকাইনেসিস করতে পারি। যার সাথে বোরা যোগ করে, আমাদের টিমে স্টেলথ টাইপ কেউ নেই, তাই এটা করা কারো পক্ষেই সম্ভব নয়। এটা অবশ্যই বাইরের কেউ করেছে, তবে যেভাবেই হোক আমরা জিতেছি। তারপর সে জিনবুর দিকে তাকায় এবং ভাবতে থাকে, এই ছেলেটি হয়তো আমাদের বোকা ভেবেছে। এতগুলো ম্যাজিক কাস্টার থাকতে কি কেউ দেখবে না যে সে স্টেলথ স্কিল ব্যবহার করেছে? অর্থাৎ বোরা জিনুকে তার স্টেলথ স্কিল ব্যবহার করতে দেখেছে, কিন্তু তারপরও সে ভাবে যেহেতু সে একটি গুরুত্বপূর্ণ সময়ে সাহায্য করেছে, তার শক্তি লুকানোর নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি আপাতত ধরে নিলাম কিছুই দেখিনি। তারপর হান্টাররা আলোচনা করতে থাকে যে তারা কি আর সামনে এগোবে নাকি ফিরে যাবে। আর তখন তাদের ট্যাঙ্ক কিহুনকে বলে, স্ট্রাইক টিমের জন্য এটা অনেক বেশি বিপজ্জনক, আমাদের কমপক্ষে আরো 2 জন হিলার এবং 3 জন মেজ দরকার। আর জিনাও তখন বলে, আমি জানি এটা তোমার প্রথম রেড, তুমি ব্যর্থ হতে চাও না, কিন্তু আমাদের ফিরে যাওয়াই উচিত। আর কিহুন এটা নিয়ে যখন ভাবছিল, তখন জিনবুকেও ভাবতে দেখা যায় যে সে জানে প্রতিটি হান্টারই ডানজন ক্লিয়ার করতে চায়, কিন্তু যদি সে বুদ্ধিমান হয়। আর ঠিক তখনই কিহুন বলে, আমরা আপাতত ফিরে যাচ্ছি। আর তার সিদ্ধান্ত শুনে তার দল স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর ট্যাঙ্ক বলে, আমি ভেবেছিলাম তুমি এত সহজে হাল ছাড়বে না। যার জবাবে কিহুন বলে, আমি এতটা বোকা নই। তারা বেরিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে গেটের এক্সিট একটি ব্যারিয়ার দিয়ে ব্লক করা। কিহুন বোরাকে সাথে সাথেই জিজ্ঞেস করে যে সেই ব্যারিয়ারটি সরাতে পারবে কিনা, যার উত্তরে সে বলে যে যথেষ্ট সময় পেলে তা সম্ভব। কিন্তু ব্যারিয়ারের সামনে দাঁড়িয়ে বোরা ভাবতে থাকে যে যদি এই ডানজানে এমন কেউ থাকে যে এমন একটি স্পেল ইউজ করতে পারে, তাহলে ফিরে যাওয়াই সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ তারা কখনোই এই জায়গা ক্লিয়ার করতে পারবে না। আর ঠিক তখনই তারা প্রবল একটি ম্যাজিক পাওয়ারের উপস্থিতি অনুভব করে, আর এমনকি বি র্যাঙ্ক হান্টাররাও বুঝতে পারে যে এটি ডানজন বসের মানা। যার পর বোরা, জিনা এবং আরেকজন মেজ একত্রে মিলে ব্যারিয়ারটি ভাঙার চেষ্টা করছিল। আর জিনু ভাবছিল যে যদি বসের এত পরিমাণ মানা থাকে, তাহলে বাইরে থেকে কেউ তা অনুভব করতে পারছিল না কেন। তবে ব্যারিয়ারটি ভাঙার চেষ্টা করার সঙ্গে সঙ্গেই 3 জন মেজেরই নাক, মুখ এবং চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে, কারণ এটি ছিল একটি ফাঁদ। কিহুন হানসেমিকে একটি হোলি স্পেল ইউজ করতে বলে, কিন্তু তার কোনো সাড়া না পেয়ে কিহুন যখন পেছনে তাকায়, তখন সে দেখতে পায় হাই অর্কের একটি আর্মি তাদের সামনেই দাঁড়িয়ে আছে। আর তাদের একজন হান্টার কিহুনকে জানায় যে এখানে কমপক্ষে 50 জন অর্ক রয়েছে। তখন এক অর্ক সামনে এগিয়ে আসলে কিহুনও তার দিকে পা বাড়ায়। হানসেমি তাকে থামানোর চেষ্টা করলে কিহুন বলে, এছাড়া কোনো উপায় নেই, আমরা যদি লড়াই করি আমরা মারা যাব। তারপর অর্করা কিছু একটা চ্যান্টিং শুরু করে, আর হঠাৎই কিহুনের সামনে দাঁড়িয়ে থাকা অর্কের দেহে কিছু একটা ভর করে, যার পর সে মানুষের ভাষায় কথা বলতে শুরু করে বলে, মানুষেরা, আমি কারগালগান, আমি তোমাদের সাথে দেখা করতে চাই। কিহুন জিজ্ঞেস করে, এই গেট বন্ধ করার জন্য কি তুমিই দায়ী? আর কারগালগান যার উত্তর দেয়, ঠিক তাই, আমি একজন গর্বিত অর্ক জাদুঘর এবং কার্সের মাস্টার। কিহুন আবারও জিজ্ঞেস করে যে এই ডানজানে তার থেকে শক্তিশালী কেউ আছে কিনা, যার উত্তরে কারগালগান উচ্চস্বরে হেসে বলে, তুমি কি ভাবছো যে আমার থেকেও শক্তিশালী কেউ থাকতে পারে? এরপর কারগালগান কিহুনকে একটি চয়েস দেয় যে হয়তো এখানেই তার সৈন্যদের হাতে তারা মারা যাবে,
যাবে অথবা কার্গালগানের সাথে দেখা করবে। কিহুন দ্বিতীয়টি বেছে নিলে অর্কটি পিছিয়ে যায়। তারপর কিহুন জিনুকে ডাকে এবং বলে বসকে দেখার সাথে সাথেই আমরা আক্রমণ করে দেব, সেখানে যাই ঘটুক। সে আমাদের সঙ্গে লড়াই করার সময় ব্যারিয়ারটি ধরে রাখতে পারবে না, সেটাই তোমার সুযোগ। তুমি পালিয়ে যাবে এবং মেইন স্ট্রাইক টিমকে খবর দিবে। যার জবাবে জিনু বলে তুমি এটা বলো না যে তোমরা এখানেই মারা যাওয়ার চিন্তা করছো। আর কিহুন দৃঢ় কণ্ঠে বলে আমাদের উদ্দেশ্য এই ডানজান থেকে বেঁচে ফেরা নয়, বরং গেটটি বন্ধ করা। যারপর সেমিও এগিয়ে আসে আর জিনুকে তার উইলটি হাসি মুখে দিয়ে বলে আমাদেরকে এর জন্যই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু তোমার এমন কোনো কর্তব্য নেই। প্লিজ যেভাবেই হোক এখান থেকে বেঁচে বেরিয়ে যেও। আর এই হতাশার অনুভূতি জিনুকে ডাবল ডানজনের কথা মনে করিয়ে দেয়, যেখানে সবাই তাকে ফেলে চলে গিয়েছিল কিন্তু এই মানুষগুলো তা করছে না। যারপর জিনু উইলটি তার পকেটে রেখে দিয়ে বলে আমি এটি রাখলাম, কিন্তু আশা করি এটি প্রয়োজন হবে না। এদিকে চাহিন গেটের বাইরে জিনুকে খুঁজছিল আর তাকে না দেখে সে ভাবে যে হয়তো জিনু মাইনিং টিম ছেড়ে দিয়েছে। আর ঠিক তখনই মাইনিং চিফ সেখানে এসে চাহিনকে দেখে বলে আপনার তো আজ ছুটি, আপনি এখানে কি করছেন? আর হেইন জিজ্ঞেস করে জিনু কি এখানে আছে? চিফ যার উত্তর দেন হ্যাঁ, আজ সে বাহক হিসেবে কাজ করছে। যা শুনে হেইন অবাক হয়, কারণ সে জানে যে এর মানে জিনু এখন গেটের ভেতরে আছে। আর গেটের ভেতরে দেখা যায় স্ট্রাইক টিম বসরুমে পৌঁছেছে, যেখানে অসংখ্য হাইওর্ক উপস্থিত রয়েছে আর তাদের সঙ্গে আছে ডানজেন বস কার্গালগান, যে বলে মানব কিটেরা আমি তোমাদের স্বাগত জানাই। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন যেহেতু স্ট্রাইক টিম কার্গালগানের কাছে পৌঁছে গেছে আর তারা ইতিমধ্যেই চ্যাপ্টার 72 কভার করে ফেলেছে, তাই পরবর্তী এপিসোডটি নিশ্চিতভাবে চ্যাপ্টার 73 থেকে শুরু হবে এবং তা চ্যাপ্টার 77 অথবা 78 পর্যন্ত অ্যাডাপ্ট করতে পারে। আর এর মানে আমরা শুধু কার্গালগানের হাইওর্ক বাহিনীর সাথে জিনু ও তার শ্যাডো আর্মির লড়াই দেখবো না, বরং জিনুর অফিসিয়াল রিভ্যালুয়েশনও আমরা দেখতে পাবো। আর এই সব কিছুই আমরা দেখবো যখন নেক্সট উইক আগামী এপিসোড ডোন্ট লুক ডাউন অন মাই গাইস রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসবো। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।